তো এই অধ্যায়ের ফার্স্টে, আচ্ছা আমরা যে অধ্যায়টা পড়তেছি, শোনো আমি কিছু একটা বোঝানোর পরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সে কোয়েশ্চেন লিখে দিও বা মাইক খুলে হচ্ছে জিজ্ঞেস করো, আমি জিজ্ঞেস করবো একটা কিছু বোঝানোর পরে, তখন কোয়েশ্চেনটা করো। ওকে, এখন আমরা ধরো একটু দেখো। ওকে, তো পদার্থ জিনিসটা আসলে কি, পদার্থ নিয়ে আমাদের এই পড়ালেখাটা হবে আজকের। তো দেখো আমাদের আশেপাশে যা কিছু আছে, হ্যাঁ, যেগুলা হচ্ছে জায়গা দখল করে, যাদের আহ, আয়তন আছে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, এগুলো তো পদার্থ। এখন ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে একটা, ধরো লোহার টুকরা, এটা একটা কি, লোহার টুকরা। এখন এই লোহার টুকরাটা আসলে কিভাবে হইছে, এই লোহার টুকরাটা আসলে কতগুলো এরকম ছোট ছোট কণার সাহায্যে তৈরি হয়েছে। এরকম অনেকগুলা লক্ষ লক্ষ অসংখ্য কণা একটার একটার সাথে এরকম পাশাপাশি অবস্থান করে আমরা আসলে এই জিনিসটাকে এরকম একটা পদার্থ হিসেবে পাচ্ছি। ওকে, তো এই পদার্থের ব্যাপারটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার করতে হবে। ধরো তুমি এখানে পানি নিছো, কি নিছো, পানি, হ্যাঁ, তো আর এখানে ধরো তুমি কি নিছিলা, লোহা নিছিলা। তো এই যে লোহা, লোহা জিনিসটাকে তুমি যদি ভাঙো, ধরো এই জিনিসটা নিলা, এটা থেকে ছোট্ট একটা টুকরা বানাইছো, তার থেকে আরো ছোট আরো ছোট 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 এরকম টুকরা বানাইছো, ঠিক আছে। এই জিনিসগুলা যত ছোটই হোক না কেন, এই লোহাটা, এর মধ্যে তুমি লোহাই পাবা, অন্য কিছু কিন্তু পাবা না। এই বৈশিষ্ট্যের পদার্থকে আমরা মৌলিক পদার্থ বলি। আর যেমন পানি, পানিকে তুমি যদি ভাঙতে চাও, পানির মধ্যে তুমি হাইড্রোজেন পাবা, পানির মধ্যে তুমি কি পাবা, অক্সিজেন পাবা। তার মানে তুমি একের অধিক মৌলিক পদার্থ এখানে তুমি পেয়ে যাচ্ছ। এখন আমি একটা কথা উচ্চারণ করছি, মৌলিক পদার্থ, তার মানে হচ্ছে পদার্থ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। ওকে, আমি একটু মানে তাড়াহুড়া করেই বলবো কারণ আমরা এগুলো অলরেডি একবার পড়ছি অনেকেই, তো এটা জাস্ট একটা রিভিশনের মতো বলতে পারো। তো এই যে পদার্থ দুই ধরনের হতে পারে, মৌলিক আর যৌগিক। এই যে লোহা, লোহাকে আমি যতই ভাঙি এর মধ্যে থেকে লোহাই আসবে, পানিকে যতই আমি ভাঙি তার মধ্যে থেকে হাইড্রোজেন অক্সিজেন এগুলাই আসবে। তাহলে লোহাকে ভাঙতে 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 আমি যত ছোটই করি না কেন, এই ভাঙার পরে কখনো লোহার মধ্যে থেকে আমি কিন্তু অন্য কিছু পাবো না। লোহার মধ্যে থেকে আমি কিন্তু কখনো কি হাইড্রোজেন পাবো না, কখনো আমি নাইট্রোজেন পাবো না, এখান থেকে কখনো আমি অক্সিজেন পাবো না। তাহলে এই বৈশিষ্ট্যের এই বৈশিষ্ট্যের পদার্থগুলাই হচ্ছে মৌলিক পদার্থ, অর্থাৎ যাদেরকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধু ওই পদার্থটাই পাওয়া যায়, তারা হচ্ছে মৌলিক। আর যাদেরকে ভাঙা বা বিশ্লেষণ করার পরে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, কেমনে, যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কিন্তু হাইড্রোজেনই থাকবে, অন্য কিছু থাকবে না। বাট পানিকে ভাঙলে তার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকতেছে, তার মানে একের অধিক মৌলিক পদার্থ নিয়েও তৈরি, তার মানে ও একটা যৌগিক পদার্থ। বোঝা গেছে? তো এই যে মৌলিক পদার্থগুলা আমাদের বইতে সব দেওয়া নাই, আমি তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত শেখার জন্য বলছি। তো এই যে যে মৌলিক পদার্থগুলা, এই মৌলিক পদার্থগুলা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যান্ড সবাই এগুলো মুখস্থ কম বেশি করে ফেলছো। তো আমরা এই মৌলিক পদার্থগুলার গঠন নিয়ে চিন্তা করব। তার মানে এই মৌলিক পদার্থগুলা আবার 3টা কণা দিয়ে গঠিত হয়। ওকে, তো ধরো এটা আমি একটা হাইড্রোজেন আঁকছি, হ্যাঁ, এটা আমি একটা হাইড্রোজেন আঁকছি। তো এই হাইড্রোজেনের কেন্দ্রে যে জিনিসটা থাকবে এটাকে নিউক্লিয়াস বলবে। কি বলো? ওয়েট একটু, আচ্ছা,
তো এই যে হাইড্রোজেন এর কেন্দ্রে কতগুলো কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, অর্থাৎ একটা মৌলের কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলে, কেন্দ্রটাকে কি বলে, নিউক্লিয়াস বলে। এই যে এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে নিউক্লিয়াস বলে। ওকে, এই নিউক্লিয়াসের মধ্যে আসলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে এগুলাকে কেন্দ্র করে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলা কণা ঘুরে, যাদেরকে ইলেকট্রন বলে। কি বলে, ইলেকট্রন। এই তিনটা মৌলিক কণিকা নিয়ে হচ্ছে একটা পরমাণু গঠিত। এখন আমরা যদি চিন্তা করি পৃথিবীর যে কোনো পরমাণু, পৃথিবীর যে কোনো মৌলের যে কোনো পরমাণু, সেই ক্ষেত্রে আমরা ওই পরমাণুটার মধ্যে আসলে এই তিনটা কণাই পাব। ওকে, তারপরে আমি যদি বলি আমাদের বইতে অণু নিয়ে কিছু কথাবার্তা আছে। সেটা হচ্ছে, ধরো এটা একটা পরমাণু, এটা আর একটা হাইড্রোজেনের পরমাণু। তো এই দুইটা পরমাণু যখন একটা আর একটার সাথে যুক্ত হয়ে যাবে, তখন আমরা আসলে এটাকে একটা হাইড্রোজেনের অণু বলবো। এটা তখন এরকম কাছাকাছি চলে আসবে, তখন ওইটাকে আমরা H2 লিখব। একইভাবে O2 হইতে পারে, N2 হইতে পারে, হ্যাঁ, Cl2 হইতে পারে, F2 হইতে পারে, এগুলো বইতে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আসলে আমরা আসলে এইগুলা খুবই বেসিক কথাবার্তা, আমরা মেনলি এগুলোর জন্য আসলে ক্লাসটা রাখি নাই। আমরা আরেকটা জিনিস শিখব, যেটা যেটার জন্য আসলে আমাদের মৌলগুলার সিরিয়াল জানা লাগবে। তাহলে প্রথমে কে ছিল, হাইড্রোজেন 1 নম্বরে, পরে কে ছিল, হিলিয়াম, অর্থাৎ 1 2 3 4 5, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, তো ধরো আমি আর এখানে লিখতেছি না এতগুলা, ঠিক আছে। তো এরকম আরও অনেকগুলো আছে। এখন এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটাকে না একটা ভালো নাম দেওয়া হয়েছে, এটাকে পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ এই যে আমরা 1 থেকে 20 পর্যন্ত শিখবো, এই সিরিয়ালটাকে আমরা, আচ্ছা ভাই কি লিখতেছি এটা, তো এই সিরিয়ালটাকে আমরা আসলে কি বলবো, এই সিরিয়ালটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো। কে একজন জয়েন করতে পারে নাই। এই যে পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত আমরা যে শিখি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটাকেই পারমাণবিক সংখ্যা বলে। এখন এই পারমাণবিক সংখ্যাটা আমাদের জানা খুবই প্রয়োজনীয়। কেন? কারণ এই পারমাণবিক সংখ্যাটাই আসলে কোন একটা মৌলের প্রোটন সংখ্যা। কোন একটা মৌলের কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। ওকে, আর মজার ব্যাপার হচ্ছে, একটা মৌলে যতগুলা প্রোটন থাকে ততগুলা ইলেকট্রন থাকে, অর্থাৎ মৌলের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। মৌলের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি? সমান। তাই আমরা যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে এই জিনিসটা আমাদের জন্য অনেক কি, মানে বুদ্ধি খাটানোরও কিছু না, আসলে এটা এভাবেই চিন্তা করা লাগে যে আমি ধরো বললাম কি ক্যালসিয়াম, আমি কি বলছি ক্যালসিয়াম, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা কত, অর্থাৎ এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই সিকোয়েন্সে যাইতে যাইতে তুমি যখন 20 নাম্বারে পৌঁছাবা, তখন সেটা তুমি কাকে পাচ্ছ? ক্যালসিয়ামকে। দ্যাট মিন্স এই 20 হচ্ছে এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা, উইচ মিন্স এই পারমাণবিক সংখ্যা 20 মানে এর প্রোটন সংখ্যাও কত? 20। আর প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে ইলেকট্রন সংখ্যাও কত?
20। তাহলে এইভাবে তুমি বুঝে ফেলবা যে তোমার ক্যালসিয়ামে কয়টা ইলেকট্রন আছে, 20টা ইলেকট্রন আছে। সিমিলার ম্যানারে আমি যদি বলি ক্লোরিন 17 নাম্বার ছিল, তাহলে ওর পারমাণবিক সংখ্যা 17, প্রোটন সংখ্যাও 17, ইলেকট্রন সংখ্যাও 17, এটা আমি বলতে পারি। তো এই জিনিসটা আসলে আমরা কেন শিখতেছি? আমরা এই জিনিসটা শিখতেছি আসলে সব কিছুর শেখার পিছনে একটাই রিজন, আমরা যোজনীটা একটু বোঝার চেষ্টা করব, তাই এই কথাগুলো আসলে আসতেছে। এখন এই যোজনীটা বোঝার কেন লাগতেছে, ধরো তোমাদের বইতে লেখা আছে সোডিয়াম ক্লোরাইড, কি দেন তোমাদের বইতে লেখা আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইড NaCl লেখা, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডে NaCl2 লেখা। ওকে, আবার ধরো কোথাও লেখা আছে ক্যালসিয়াম অক্সাইড CaO, ওকে, আবার কোথাও লেখা আছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, সেখানে লেখা কি Al2O3। এখন এটাও অক্সাইড, এটাও অক্সাইড, বাট এখানে 2 3 নাই, এখানে আবার আসলো, এটাও সোডিয়াম ক্লোরাইড, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে কিছু নাই, এখানে আসলো। তো এই ব্যাপারগুলো আসলে যোজনীর সাথে কানেক্টেড, আর এগুলো তুমি যদি জাস্ট মুখস্থ করো এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তুমি এই ক্লাসে শিখো, এইটে শিখো, তোমাকে শিখতেই হবে। তো এটা একবার শিখে ফেললে একটু কষ্ট করে, সেটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। তাই হচ্ছে আমি এই ক্লাসটা রাখছি, যতটুকু পারি আমি আজকে পড়াবো, আর কোচিংয়ে মানে বাসায় যায় যখন আমি তোমাদের পড়াবো তখন তো বাকিগুলো আমি বুঝাবই। তো এখানে অনেকে হয়তো এগুলো অলরেডি পড়ছো, তারা আর একবার শুনো, রিভিশন হয়ে যাবে, এটাই ভালো। যত শুনবা এগুলো তত তোমাদের জন্যই ভালো। তো আমরা আসলে এই জিনিসগুলোর জন্য যোজনীটা শিখবো। তো যোজনী শেখার আগে আমাদের ইলেকট্রনের ব্যাপারে আইডিয়া রাখতে হবে, কারণ পরমাণু সব কিছুই ইলেকট্রনের সাথে কানেক্টেড, অর্থাৎ ইলেকট্রন দিয়েই পরমাণুর সব কিছুর হিসাব। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমি এবার বলতেছি কি, যে আমার সোডিয়াম ধরো 11 নাম্বার মৌল, সোডিয়াম কত নাম্বার মৌল, 11 নাম্বার। ওকে, এখন সোডিয়াম তো ভাইয়া SODIUM এমনি লিখলে আপনি এনে কেন লিখছেন, কারণ এটা ল্যাটিন নাম দিয়ে হয়েছে। ওকে, আর এই যে পরমাণু প্রকাশ মানে মৌলের যে পরমাণুগুলো, এদের প্রকাশ করার জন্য আমরা যে 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 লেখাটা লিখি এটাকে প্রতীক বলে, এটাকে কি বলে, প্রতীক বলে। এগুলোও তোমরা অনেকে হয়তো জানো। তো প্রতীক হতে পারে ইংরেজি নামে, যেমন হাইড্রোজেনেরটা H ইংরেজি নাম দিয়ে, বা ইংরেজি নামের প্রথম অক্ষরের সাথে আরেকটা যে কোনো অক্ষর, যেমন ক্লোরিনেরটা, দেন ল্যাটিন নামেও হইতে পারে, যেমন পটাশিয়ামেরটা K ক্যালিয়াম, সোডিয়ামেরটা হচ্ছে নাট্রিয়াম, তাই Na হয়েছে। তো এই ব্যাপারগুলো আমি আবার বলবো না, আর এগুলো আসলে একটু মনে রাখলেই হয়ে যাবে, কারণ আমরা প্রতীকগুলো দিন শেষে মুখস্থই করব। তো আমি এখানে সোডিয়াম লিখছি, আমি কি লিখছি, সোডিয়াম লিখছি। তো সোডিয়ামের 11টা ইলেকট্রন ছিল, কয়টা ইলেকট্রন ছিল, 11টা ইলেকট্রন ছিল। কেমনে বুঝছি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, প্রোটন 11, ইলেকট্রন 11। এখন এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারপাশে থাকে, ধরো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে চারপাশে একটা জায়গা, এগুলোকে কক্ষপথ বলে। এগুলোকে কি বলে, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে লিখতে হবে, এগুলোকে হচ্ছে কক্ষপথ বলে। ওকে, হ্যাঁ, তো এই জায়গাগুলা দিয়ে, অর্থাৎ এই কক্ষপথগুলা দিয়ে ইলেকট্রন ঘুরে, কক্ষপথগুলা দিয়ে কি করে, ইলেকট্রন ঘুরে। ধরো এই যে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে একটা কক্ষপথ। এখন কক্ষপথ অনেকগুলা থাকতে পারে, নিউক্লিয়াসের বাইরে এটা প্রথমে আছে, তাই এটাকে প্রথম কক্ষপথ বলবো, আর এই কক্ষপথগুলোকে N দিয়ে প্রকাশ করে, তাহলে এটা প্রথম কক্ষপথ। সিমিলার ম্যানারে যদি আরেকটা থাকতো এটার পরে, ধরো এই যে এখানে আরেকটা আছে, ওকে, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা 3 নাম্বার কক্ষপথ। আমি উপরে অলরেডি এখানে একবার কক্ষপথগুলো এই যে ড্র করছি, তোমরা যদি দেখো এই যে, তাহলে এটা হচ্ছে ধরো প্রথম কক্ষপথ, এটা কোনটা, প্রথমটা, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তার মানে এই প্রথমটাতে n এর মান 1, দ্বিতীয়টাতে n এর মান 2, 3 নম্বরে 3, 4 নম্বরে 4। তো এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। ওকে, এখন কথা এটা না, কথা হচ্ছে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে, কক্ষপথগুলোতে কি থাকে, ইলেকট্রন। ওকে, এখন ইলেকট্রন থাকবে সেটাও ভালো কথা। এখন তুমি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দিবা এটা তোমাকে বুঝতে হবে, আর এটা বের করা যায় একটা ছোট্ট সূত্র দিয়ে, সূত্রটা হচ্ছে 2n স্কোয়ার।
এখানে এন তো কি কক্ষপথ, তাহলে বলো প্রথম কক্ষপথে এন এর মান 1 কারণ প্রথম, দ্বিতীয়তে 2, 3 নম্বরে 3। তাহলে এখানে প্রথমের জন্য এন এর মান আসলে কত বসবে? আমি এভাবে বলতে পারি না যে 2n² এই সূত্রে যখন n ইকুয়ালস টু 1, তাহলে তখন দাঁড়ায় 2 ইন্টু 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1 হয়, 2 একে 2, তখন n এর মান দাঁড়ায় কত 2। ওকে, সিমিলারভাবে যখন n এর মান 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, তখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যখন n এর মান 3, তখন কি দাঁড়ায় 2 ইন্টু 2 3 স্কোয়ার, 3 3 9, 9 দুগুণে 18, তখন দাঁড়ায় কত 18। তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে এই যে 2 আসলো প্রথম কক্ষপথে, তার মানে ইলেকট্রন ধরে, কি ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে এটাকে, এটাকে কি বলে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে প্রথম কক্ষপথে আসলে 2টা ইলেকট্রন ধরে। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে? 2টা ধরে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ধরবে? 3টা ধরবে। এইভাবে আমি আসলে বলতে 3টা ধরবে বলতেছি কেন, দ্বিতীয় কক্ষপথে 8টা ধরবে আর 3 নম্বরে ধরবে 18টা। তো এটা হচ্ছে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা। অর্থাৎ আমি এখানে আরেকবার বুঝাই এই জায়গাটায়। ধরো আমি সোডিয়াম নিছি, এখন সোডিয়ামের টোটাল ইলেকট্রন আছে 11টা। হ্যাঁ, এখন আমি প্রথম কক্ষপথে কয়টা রাখবো সেটা হচ্ছে আমি এখান থেকেই কি বের করতে পারবো। ওকে, একটু দাঁড়াও, আমি এটা একটু বানাই নিই, তাহলে তোমাদের জন্য দেখতে বাজে লাগবে না আর কি। হ্যাঁ, তো ধরো আমি এখানে একটা কক্ষপথ আগে থেকে নিয়ে নিছি। তো আমি সোডিয়ামের হিসাব করতেছিলাম, তাহলে এটা সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, ঠিক আছে। এখন সোডিয়ামের এটা প্রথম কক্ষপথ, তাহলে এন এর মান 1 এখানে, তাহলে 1 হলে এই কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরবে? এই কক্ষপথে আসলে 2টা ইলেকট্রন ধরবে। এখন সোডিয়ামের মোট ইলেকট্রন কয়টা? সোডিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 11টা। সোডিয়ামের মোট কয়টা ইলেকট্রন? 11টা। হ্যাঁ, এখন এই 11টা ইলেকট্রনের মধ্যে আমি প্রথমটাতে অনলি 2টাই বসাতে পারবো, আমি চাইলেও 2টার বেশি বসাইতে পারবো না, কারণ এইটাতে ধরেই 2টা। তোমার বাসায় 2টা চেয়ার আছে, তুমি 3জন আনলেও ওখানে 2জনকেই বসতে দিতে পারবে, আর একজন দাঁড়ায় থাকবে। সিমিলার ওয়েতে ধরো এখানে 2টাই রাখা যায়, তো 11টা থেকে তুমি এখানে 2টা রেখে ফেলছো, তাহলে 11টা থেকে যেহেতু 2টা রেখে ফেলছো, এখন তোমার কাছে আর কয়টা আছে? 9টা আছে। তো তুমি চাইলেও এখানে আর একটা এরকম রাখতে পারতা না, কারণ এখানে রাখার জায়গাই নাই। ওকে, দেন এই যে 9টা আছে, এই 9টা এখন তোমাকে কোথায় রাখতে হবে? এই যে 2 নাম্বারটাতে রাখতে হবে, কারণ প্রথমটাতে তো আর রাখার জায়গা নাই। বোঝা গেছে? এখন ওয়াও, তো এখন এই 9টা আমরা এখানে রাখবো। এখন এই 9টা রাখার জন্য আমি দ্বিতীয়টাতে 8টা রাখতে পারবো। 9টা থেকে কয়টা রাখতে পারবো? এই যে 8টা রাখতে পারবো। কেন? কারণ দ্বিতীয়টায় 8টা ধরে, তাহলে 9টা থেকে আমি 8টা কোথায় রাখতেছি? এই যে দ্বিতীয়টাতে রাখতেছি। এই যে আমি রাখলাম 1টা, 2টা, 3টা, 4টা, 5 6 7 8, আমি গোল্লা দিয়ে দিলাম বোঝার জন্য, যদি গোল্লাগুলা সুন্দর হয় নাই, যাই হোক। হ্যাঁ, আমি দ্বিতীয়টাতে কয়টা রাখছি? 8টা রাখছি। স্টিল আমার কয়টা বাকি আছে? স্টিল আমার এখন একটা বাকি আছে। আমার কি বাকি আছে? এখন একটা বাকি আছে। এখন এখানে 8টা রাখা যায়, তো আমি 8টা রাখছি। তার মানে এখানে আমি চাইলেও এই লাস্টের একটা রাখতে পারতাম না, এই লাস্টের একটাকে আমার 3 নম্বর কক্ষপথে পাঠিয়ে দেওয়া লাগবে। এইভাবে হচ্ছে সোডিয়ামের মধ্যে ইলেকট্রনগুলো থাকে, আর এটা তোমরা ক্লাস 8-এ উঠলে পড়বা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আপনি এখন এগুলা কেন বোঝাচ্ছেন? এগুলা না বুঝাইলেও তো পারতেন। কেন বুঝাচ্ছি? এই যে আমরা এই 2 8 18 ব্যাপারটা বুঝলাম না, অর্থাৎ প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে শক্তি স্তর বা কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথে থাকবে 18টা ইলেকট্রন। এই জিনিসটার সাহায্যে আমরা একটু যোজনীটা বোঝার চেষ্টা করব। ওকে, এতটুকু যে বুঝাইলাম এই ইলেকট্রন পর্যন্ত, কারো কি এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করো, কারণ এর পরের পার্টটা
অনেকের কনফিউশন লাগতে পারে, যদি কনফিউশন লাগে আমি এটা অফলাইনেই বুঝাবো। এতটুকু যে বুঝাইছি, কারো কোনো এখান থেকে কোয়েশ্চেন্স আছে, কোনো কোয়ারিজ আছে থাকলে করো, ইনবক্সে করো, মাইক খোলাটা ইম্পর্টেন্ট না। ইনবক্সে বলতেছি মানে যে মেসেজ বক্সে, চ্যাট বক্সে করো, তাড়াতাড়ি করো, আমি দেখি। আর কোয়েশ্চেন না থাকলে একটু জানাও। আচ্ছা, তো দেখো আমরা এই পর্যন্ত বুঝছি যে ইলেকট্রন প্রথমে থাকবে 2টা, এরপর 8টা, এরপর 18টা। এখন এই জিনিসটা আসলে আমাদের কেন কাজে লাগতেছে, এটা কি করব এটা দিয়ে আমরা আসলে, এটা দিয়ে আমরা একটা জিনিস চিন্তা করব। ধরো আমাদের এই যে 118টা মৌল আছে, এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে মৌলিক পদার্থ 118টা। তো এই 118টা মৌলের মধ্যে কিছু মৌল আছে, এদেরকে নিষ্ক্রিয় বলে। এরা আসলে নিষ্ক্রিয় গ্যাস। এরা কি নিষ্ক্রিয় গ্যাস? হ্যাঁ, এই নিষ্ক্রিয় গ্যাসগুলা কি? প্রথমত হিলিয়াম আছে, এরপরে নিয়ন আছে, এরপরে আর্গন আছে, হ্যাঁ, এরপরে ক্রিপ্টন আছে, মেবি কে আর এটা আমার খেয়াল নাই। তো এই কয়টা, আরও কয়েকটা আছে, জেনন, রেডন, হ্যাঁ, এগুলো মৌলের নাম বলতেছি। তো এরকম ধরো হিলিয়াম 2 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার, এটা হচ্ছে কত 18 নাম্বার। তো এদের নিয়ে আমাদের একটা কাজ আছে, এদের নিয়ে আমাদের একটা কি আছে, কাজ আছে। কি কাজ? এদের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, তুমি যদি নিয়নও দেখো, নিয়ন ধরো আমি নিয়নেরটা এখানে ওপরে দেখাই, নিয়ন 10 নাম্বার, তাহলে আমি উপরে বানায় রাখছিলাম একটা, এখানে আমার দেখাইতে ইজি হবে। তো ধরো আমি নিয়নেরটা দেখাই। এখন নিয়ন, নিয়নের 10টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? 10টা। তাহলে প্রথমে ধরো আমি এটারই প্রথম কক্ষপথ ধরে নিচ্ছি যে এই পুরাটা হচ্ছে আমার নিউক্লিয়াস নিয়ন। ওকে, তাহলে প্রথমে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ওকে, এরপরে 10টা থেকে 2টা গেল, আর কয়টা থেকে 8টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা ধরে 2টা দিছি, এরপরের কক্ষপথে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা দিছি। এখন এই কক্ষপথটা এখানে লাগতেছে না, আমি এমনি আঁকছিলাম তাই এখানে আছে, এমনিতে নিয়নের ক্ষেত্রে লাগতেছে না। তাহলে আমি দেখলাম নিয়নের লাস্টে আসলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন আছে। তাহলে নিয়নের লাস্টে 8টা ইলেকট্রন আছে। সেমভাবে এর লাস্টে 8টা আছে। তো আমি যদি এই ইলেকট্রন বিন্যাসের এই ব্যাপারটা একটু তাড়াতাড়ি চিন্তা করতে চাই, তাহলে দেখো তো সোডিয়ামেরটা দিয়ে আমি বুঝাই। সোডিয়ামের ফার্স্টে 2টা আছে, তাহলে ফার্স্টে কয়টা? 2টা। এরপরে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে এরপরে 8টা। আর লাস্টে কয়টা? 1টা। 2, 8, 1। আমি এভাবে লিখতে পারি না সোডিয়ামেরটা? আমি চাইলে এভাবে লিখতে পারি যে সোডিয়ামের ইলেকট্রনগুলো এইভাবে আসে। তো সেম দেখো আমি নিয়নেরটা যদি লিখতাম, নিয়নেরটা কি হইতো? 2 আর 8। আর্গনেরটা কি হইতো? আর্গনেরটা হইতো হচ্ছে 2টা প্রথমে, এরপরে 8টা, এরপরে 8টা, তাহলে এই যে 18টা। তাহলে খেয়াল করছো যে হিলিয়াম বাদ দাও, হিলিয়ামের ব্যাপারটা একটু আলাদা, আমরা আসলে হিলিয়ামটা সামনাসামনি যখন পড়াবো তখন এটা নিয়ে কথা বলবো না। এখন তুমি নিয়ন আর আর্গন দেখো, এদের লাস্টে কয়টা করে ইলেকট্রন? 8টা করে ইলেকট্রন, ঠিক আছে? তো এই যে 8টা করে ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন হওয়ার কারণে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এরা স্থিতিশীল। এরা সাধারণত বিক্রিয়া করতে চায় না। কি? স্থিতিশীল। ওকে, তো এরা সাধারণত কি করতে চাচ্ছে না? রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চাচ্ছে না। বাট অন্য যতগুলা মৌল আছে এরা আসলে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, অর্থাৎ এদের যেমন লাস্টে 8টা আছে, এই বাকিরাও লাস্টে এরকম 8টা আনতে চায়। বাট দেখো সোডিয়ামের কিন্তু 8টা নাই, কয়টা আছে ওর? 1টা। খেয়াল করছো? এখন ধরো আমি যদি এখানে ক্লোরিন আঁকি, কি আঁকি? ক্লোরিন আঁকি। ক্লোরিনের প্রথমে কয়টা থাকবে? ক্লোরিনের প্রথমে থাকবে 2টা, এরপরে থাকবে কয়টা? 8টা। ওকে, ক্লোরিন হচ্ছে 17 নাম্বার। ক্লোরিন কত নাম্বার? 17 নাম্বার। তো ধরো ক্লোরিন 17, আর এর লাস্টে তাহলে কয়টা থাকবে? প্রথমে 2টা, পরে 8টা, 10টা গেল, লাস্টে তাহলে 7টা থাকবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই যে 7। ওকে, এখন ক্লোরিনেরটা যদি আমি লিখি কেমনে হবে? এই যে ক্লোরিনেরটা হয়েছে কেমনে? 2, 8, 7।
তাহলে দেখো ক্লোরিনেরও কিন্তু লাস্টে 8 নাই, সোডিয়ামের যেমন লাস্টে 1, ক্লোরিনের 7, কিন্তু এদের কারোই কিন্তু 8টা নাই। তার মানে এরা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো হইতে পারে নাই, তার মানে এরা স্থিতিশীল হইতে পারে নাই। সাধারণভাবে এই স্থিতিশীল হওয়ার জন্য এরা কি করবে, 8টা বানানোর চেষ্টা করবে। 7টা আছে, তাহলে ও যদি আর একটা ম্যানেজ করতে পারে তাহলে ওর 8টা হয়ে যায়, তাই না? সেমভাবে দেখো এখানে একটা আছে, তাহলে ও যদি আরও 7টা ম্যানেজ করতে পারে তাহলে কি এই যে একটা আর 7টা মিলে ও 8টা হয়ে যাবে, হবে না? হবে। তাহলে এখন করবে তো ওরা করবেটা কি, ওরা আসলে এই যে ইলেকট্রন খুঁজবে, মানে কে কার থেকে ম্যানেজ করতে পারে এই জিনিসটা আসলে ওরা এখন করবে। তো দেখো সোডিয়াম ছিল কি, আমি এখানে লিখি সোডিয়ামটাকে আবার, সোডিয়ামের ছিল 11টা, মানে 2, 8, 1। আমি যদি ম্যাগনেসিয়াম লিখতাম, ম্যাগনেসিয়াম 12 নাম্বার, ম্যাগনেসিয়াম কত নাম্বার, ম্যাগনেসিয়াম 12 নাম্বার, তাহলে ম্যাগনেসিয়ামের হয়তো কত, 2, 8, 2। আমি যদি অ্যালুমিনিয়াম লিখতাম, অ্যালুমিনিয়ামের হয়তো কত, 2, 8, 3। আমি জাস্ট বোঝানোর জন্য এই কয়টাকে টানা নিছি আর কি। ওকে, তো এদের হ্যাঁ, তো এদের দেখো কারোই লাস্টে কিন্তু 8টা নাই, ওর 3টা আছে, তাহলে ওর আরও 5টা লাগে 8টা হইতে, এর একটা আছে, এর আরও 7টা লাগে। ওকে, এর কয়টা লাগে, ক্লোরিনের, এটা ক্লোরিন ছিল, এটা কে ছিল, এটা ক্লোরিন ছিল, তাহলে ওর কিন্তু আরও একটা লাগে 8টা হইতে, এর কয়টা লাগে, এর 6টা লাগে 8টা হইতে। তো এদের কারোই 8টা নাই। তো এর মধ্যে ক্লোরিন এটা কিন্তু ধাতু না, বাট এই যে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা কিন্তু ধাতু। আর ধাতু কি করে জানো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ইলেকট্রন কি করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তাহলে ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এরা আসলে এই যে 3টা, এই যে 1টা, এই যে 2টা, এই ইলেকট্রনগুলো এরা আসলে কি করে দিবে, ত্যাগ করে দিবে। ত্যাগ করে দিলে কি হবে, আমি এখানে একটু শর্টকাটেই বোঝাচ্ছি বলতে পারো। ত্যাগ করে দিলে এই ইলেকট্রনগুলো চলে যাবে, এই ইলেকট্রনগুলো কি করলো, চলে গেল। তাহলে দেখো তখন ঘটনা কি ঘটবে, সবার লাস্টেই 8টা 8টা হয়ে যাবে। এই যে নিষ্ক্রিয় গ্যাসে যেমন 8টা 8টা ছিল এরকম, তখন ওরা স্থিতিশীল হয়ে যাবে। এই যে অ্যালুমিনিয়াম কি করলো, এই যে অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করলো, অ্যালুমিনিয়ামের কয়টা ছিল, 3টা, ত্যাগ করে দিল, এই 3টা কি করে দিল, ত্যাগ করে দিল। এই যে সোডিয়াম 1টা ত্যাগ করে দিল, এই যে ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করে দিল, এইগুলাই হচ্ছে এদের যোজনী, এইগুলাই কি এদের যোজনী। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2। ঠিক আছে, এরা ধাতু, তাই এরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে। আর এই যে যতগুলো ইলেকট্রন এরা ত্যাগ করতেছে এটাই তাদের যোজনী। আর এই যে ক্লোরিন বা অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস যেগুলা, বা গ্যাস না হইলেও কার্বন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে অধাতু। এরা কি অধাতু, অর্থাৎ যেগুলো ধাতু না ওগুলো তো অধাতুই হবে। তো অধাতু ইলেকট্রন আসলে গ্রহণ করে, অধাতু ইলেকট্রন কি করে, গ্রহণ করে। ওকে, তো অধাতু যদি ইলেকট্রন গ্রহণ করে, এই ক্লোরিন কি করবে, সে ছিল কি, সে ছিল 2, 8, 7, তাহলে ওর আর একটা লাগতো, ও সামহাও এই একটা ইলেকট্রন গ্রহণ করে এই 7কে কি বানায় ফেলবে, 8 বানায় ফেলবে। তাহলে দেখো এই ক্লোরিনেরও লাস্টে কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল। কাদের মতো, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলার মতো, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলা যেমন 8টা ছিল, এরকম এই ক্লোরিনেরও লাস্টে কি হয়ে গেল, 8টা হয়ে গেল। ফলে ওরও কাজ হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল। তাহলে ও কি করলো, ওর 7টা ছিল, ও একটা গ্রহণ করলো। এই যে একটা গ্রহণ করছে এইটাই ওর যোজনী। অর্থাৎ ধাতুরা যতগুলা ত্যাগ করে, মানে ধাতুরা যেগুলা ত্যাগ করবে সেটা তাদের যোজনী, অধাতু যেগুলা গ্রহণ করবে সেটা তাদের যোজনী। তাহলে ক্লোরিন যেহেতু একটা গ্রহণ করে 8 হয়, তাহলে ক্লোরিনের যোজনী 1। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ত্যাগ করে 8 হয়, তার ওর যোজনী 3। এরকম হচ্ছে যোজনীটার হিসাব। এখন সবগুলো হয়তো তোমরা এইভাবে বের করতে পারবা না, আসলে এই জিনিসটা একটু মনে রাখা লাগে। তো ভাইয়া চেষ্টা করব তোমাদের যতটুকু যেমনে পারি মনে রাখানোর জন্য। এটা এখনই মনে রাখতে হবে এরকম না, আর এটা বুঝলেই যে সবগুলো মনে থাকবে এমন না, কিছু কিছু তোমাকে মুখস্থও রাখতে হবে। আর এটা যে মুখস্থ রাখবে সেটা তার জন্যই সবচেয়ে ভালো হয়, কারণ
এটা মুখস্থ করার মতোই জিনিস, তুমি মুখস্থ রাখতে পারো। ওকে, এটা এইভাবে বের করে না ভাইয়া, জাস্ট তোমাদের বোঝানোর জন্যই এত কিছু বুঝাচ্ছি যে এগুলো আসলে এইভাবে এইভাবে তুমি চিন্তা করতে পারো। বাট দিন শেষে তুমি যখন এইগুলা লিখবা, এই যে ধরো NaCl, হ্যাঁ, তারপরে CaCO3, এগুলো যখন লিখবা তোমাকে তখন এই যোজনীগুলাই মুখস্থ রাখা লাগবে। ভাইয়ার কথা বুঝছো? যোজনী পর্যন্ত কি বুঝা গেছে? যদি বুঝা যায় তোমরা একটু জানাও। এই অধ্যায়ের এখনো একটা পোর্শন বাকি, তো ওইটা করার পরে আসলে আমরা এই যে সংকেতগুলো সুন্দর মতো কেমনে হয় এটা বুঝে যাব। সবাই একটু জানাও। আর ওই পোর্শনটা আমরা সামনাসামনিই পড়বো, কারণ ওখানে একটু মুখস্থর ব্যাপার স্যাপার আছে, ওগুলো আসলে তারপরে এই যোজনীর ব্যাপারটা কার কার ক্লিয়ার হয়েছে, বা কোনো কোয়েশ্চেন যদি থাকে একটু করো প্লিজ এখানে, বা বুঝো না এমন কিছু যদি থাকে একটু আমাকে বলো।